হ্যালো স্টুডেন্ট, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা হবে 50 নম্বরের। তো এই প্রশ্নপত্রগুলোর সঠিক উত্তর তোমাদের রাহুল স্যার আলোচনা করবেন। তো তোমরা রাহুল স্যারকে নিশ্চয় চেনো। এর আগে তোমাদের মোটামুটি 3-4টে মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশের সঠিক উত্তরগুলো কিন্তু রাহুল স্যার সমাধান করে দিয়েছেন। তোমাদের শুধু নবম শ্রেণী বলে নয়, ক্লাস 3 থেকে আরম্ভ করে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেরই ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো কিন্তু রাহুল স্যার কমপ্লিট করে দিয়েছেন। তো আমরা সমাধানগুলো করার আগে একটু তোমাদের কনফিউজটা ক্লিয়ার করে দিই। এই প্রশ্নপত্রে যখন সমাধান রাহুল স্যার করবেন তখন দুটো জায়গায় একটু তোমরা নম্বরিংটা ঠিক করে নিও। সেটা কোথায় বলছি তোমাদের, দেখো। সেটা হচ্ছে, এটা হচ্ছে আনসিন, ঠিক আছে? এই আনসিনের দেখবে 3 নম্বরটা আলোচনা করা হয়নি, তো আমি 3 নম্বরটা এক্সট্রাভাবে লিখে দিয়েছি। সঠিক উত্তরটা হবে ব্রোঞ্জ মেডেল। আর 4 নম্বরটা জায়গায় দেখবে ওইখানে 3 নম্বর করা আছে, তোমরা অবশ্যই 4 নম্বর করে দেবে। তাহলে কি কি প্রবলেম গেল? এই 3 নম্বরটা আলোচনা করা নেই, 3 নম্বরটার আমি সঠিক উত্তর লিখে দিয়েছি। সঠিক উত্তর হবে ব্রোঞ্জ মেডেল, আর এই 4-এর জায়গায় হবে 3। ঠিক আছে? তো তোমরা দেখলে বুঝতে পারবে। আর একটা জায়গায় একটু প্রশ্নের হেরফের করা আছে। তো 1, 2, 3 পরপর গ্রামারগুলো করা আছে। তারপরে 4 নম্বরটার জায়গায় আমি করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে সমাধানটা। আর 5 আর 6 এই দুটো জায়গা তোমরা নম্বরিংটা ঠিক করে নিও। আর বাকি তো সমস্তগুলোই সঠিক উত্তর করা আছে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের একদম সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে আর তোমাদের কনফিউজ দূর হবে। তো চলো রাহুল স্যারের ক্লাসটা আমরা শুরু করছি। প্রথমেই একটি সিন প্যাসেজ দেওয়া হয়েছে। সিন প্যাসেজটি আমরা অনেকেই পড়ে নিয়েছি, আজকে একটু পড়ে নিই। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। 7 বছর ধরে ক্রমাগত বৃষ্টি পড়ছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ, হাজার হাজার দিন, ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার, সারা দিন ধরে কিসে পরিপূর্ণ ছিল? উইথ রেইন, অর্থাৎ সারা দিন ধরে, হাজার হাজার দিন ধরে বৃষ্টি চলেই যাচ্ছিল। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার, দিনগুলি জলোচ্ছ্বাসে পরিপূর্ণ ছিল। অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স, এবং অবিরাম বৃষ্টিপাত হয়েই চলেছিল। হেভি স্টর্মস, প্রচণ্ড ঝড়ের কারণে, কজ টাইডাল ওয়েভস, তার ফলে প্রবল জলোচ্ছ্বাস এবং উঁচু উঁচু ঢেউ সৃষ্টি হয়েছিল। টু কাম ওভার দ্য আইল্যান্ডস, যেগুলো আছড়ে পড়ছিল দ্বীপ এবং দ্বীপপুঞ্জগুলির ওপর। এ থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেইন, হাজার হাজার বিশাল বিশাল জঙ্গল বৃষ্টির প্রবল জলোচ্ছ্বাসে চাপা পড়ে যাচ্ছিল, দুমড়ে মুচড়ে যাচ্ছিল। হ্যাড গ্রোন আপ 1,000 টাইমস টু বি ক্রাস্ট এগেইন, সেগুলো আবার জন্মাচ্ছিল, আবার হাজারবার জন্মেছে, হাজারবার বৃষ্টির চাপে ধ্বংস হয়ে গেছে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস, এটাই ছিল শুক্র গ্রহে, অর্থাৎ ভেনাস মানে আমরা জানি শুক্র গ্রহে জীবনযাপন, মানুষের জীবনযাত্রা। হেয়ার ওয়াজ লোকেটেড, এখানে অবস্থিত ছিল দ্য স্কুল রুম, একটি স্কুল রুম, বিদ্যালয়, অব দ্য চিলড্রেন, সেই সমস্ত শিশুর, বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন, তারা সেই সমস্ত নরনারীর ছেলে মেয়ে, হু কেম বাই রকেট ফ্রম আর্থ, যারা পৃথিবী থেকে এই শুক্র গ্রহে এসছে কিসের মাধ্যমে? রকেটের মাধ্যমে। দে সেট আপ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, এবং পৃথিবী থেকে এসে সেই মেন অ্যান্ড উইমেন, নরনারী মানুষেরা এই শুক্র গ্রহেই একটি সভ্যতা গড়ে তুলেছিল। তাহলে আমরা এটা আগেই পড়ে নিয়েছিলাম আমাদের টেক্সটে। কোথা থেকে নেওয়া হয়েছে বলো তোমরা একবার? ইয়েস, এটা ছিল অল সামার ইন এ ডে, এই চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি অ্যাক্টিভিটি 1-এ দেখো কী দেওয়া আছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে দেখো এবার কোশ্চেনের মান দেওয়া আছে 3টে কোশ্চেন, 2 নম্বর করে মার্কস। তার মানে আমাদেরকে 1 নম্বর করে উত্তর মতন লিখলে চলবে না, একটু বড় লিখতে হবে, ডিটেলসে লিখতে হবে 2 নম্বরের উত্তরের মতন। মিনিমাম 20 থেকে 30টা শব্দের মধ্যে লেখার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1-এর যে কোশ্চেনটি দেওয়া আছে দেখো, প্রথমে নাম্বার 1 কোশ্চেন দেওয়া আছে, হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস, কতদিন ধরে শুক্র গ্রহে বৃষ্টিপাত হচ্ছিল।
অ্যান্সারটি দেখে নেব আমরা। অ্যান্সার লিখছি আমরা কীভাবে, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, আমাদের পাঠ্য অনুযায়ী, পাঠ্যটির নাম হচ্ছে অল সামার ইন আ ডে, ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years ইন ভেনাস। 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল শুক্র গ্রহে। পরে কোশ্চেন দেখো, হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস। ভেনাস শুক্র গ্রহের জীবনযাপন, মানুষের জীবনযাত্রা বা সেখানকার জীবন কৌশল কেমন ছিল। তাহলে আমরা দেখে নিই উত্তরটা। অ্যাজ উই ফাইন্ড ইন দ্য টেক্সট, আমরা যেমন আমাদের পাঠ্য অংশে পেয়েছি, দ্য ডেইজ অফ প্ল্যানেট ভেনাস, শুক্র গ্রহের দিনগুলি ওয়ার ছিল ফুল অফ এন্ডলেস শাওয়ার্স, অবিরাম বৃষ্টিতে ভরপুর, গাস অফ ওয়াটার, আর কি ছিল, জলোচ্ছ্বাস, অ্যান্ড হেভি স্টর্ম, এবং প্রচণ্ড ঝড়, হুইচ কস্ট, যার ফলে কি হয়েছিল, ম্যাসিভ টাইডাল ওয়েভস, উঁচু উঁচু বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়েছিল। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস, এটাই ছিল শুক্র গ্রহের জীবনযাত্রা। নেক্সট কোশ্চেন দেখে নেব, 3 নম্বর কোশ্চেন কী আছে দেখি। হু সেট আপ আ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড, কারা একটি সভ্যতা গড়ে তুলেছিল এই বৃষ্টি মুখর একটি গ্রহে। উত্তরটা লিখছি আমরা, মেন অ্যান্ড উইমেন হু হ্যাড কাম ফ্রম দ্য আর্থ, যে সমস্ত নরনারী পৃথিবী থেকে এসেছিল, সেট আপ আ সিভিলাইজেশন, তারাই একটি সভ্যতা গড়ে তুলেছিল, ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড, এই বৃষ্টি মুখর বিশ্বে বা এই গ্রহে, অফ প্ল্যানেট ভেনাস, কোন গ্রহে, শুক্র গ্রহে। ওকে, তাহলে এই গেল আমাদের অ্যাক্টিভিটি 1-এর 3টে কোয়েশ্চেন। এবার আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 2-তে কী দেওয়া আছে। আমরা এবার অ্যাক্টিভিটি 2-এর যে শূন্যস্থানগুলি আছে সেটি দেখে নেব। এবং কী বলা আছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নাম্বার 1, এ, দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ, আমরা উত্তর লিখব, গাস অফ ওয়াটার অ্যান্ড endless showers. Number B, 1,000 forests crushed under, answer হবে the rain, দেবো, had grown up 1,000 times to be crushed again. Number C, this was the way of, answer হচ্ছে life forever on planet Venus. Number D, they set up a civilization in this raining world. ওকে, আনসারটা পড়ছি এবং মানে বলার চেষ্টা করছি। দ্য এশিয়ান গেমস অফ 2022 in Hangzhou will see the return of the game of chess after the Olympic Council of Asia decided to reinstate the sports in its game program. অর্থাৎ 2022-এর যে এশিয়ান গেমস হতে চলেছে হ্যাংজাওয়ে, সেটাতে দেখা যাবে দ্য রিটার্ন অফ দ্য গেম চেজ, অর্থাৎ দাবা খেলাকে পুনরায় ফিরিয়ে আনা হয়েছে। আফটার দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, এশিয়ার অলিম্পিক কাউন্সিল ডিসাইডেড টু রিইনস্টেট, তারা স্থির করেছে পুনরায় প্রতিষ্ঠিত করবে বা ফিরিয়ে আনবে দ্য স্পোর্টস ইন ইটস গেমস প্রোগ্রাম, অর্থাৎ দাবা খেলাকে তারা আবার এশিয়ান গেমসে ফিরিয়ে আনবে। চেজ ওয়াজ আ পার্ট অফ এশিয়ান গেমস, দাবা খেলা এশিয়ান গেমসের একটি অংশ ছিল 2006 সালে ইন দোহা, যেটা দোহাতে অবস্থিত হয়েছিল, অ্যান্ড 2010 ইন গুয়াংজাও, এবং চীনের গুয়াংজাও শহরে 2010 সালে এশিয়ান গেমসে দাবা অন্তর্ভুক্ত ছিল। ইন্ডিয়া ওন, ভারত জিতেছিল 2 গোল্ড মেডেলস, 2টি স্বর্ণপদক, অ্যাট দোহাতে, উইথ কনেরু হাম্পি উইনিং দ্য গোল্ড মেডেল ইন উইমেন্স র্যাপিড ইন্ডিভিজুয়াল ইভেন্ট, মহিলাদের ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিগত ইভেন্টে কনেরু হাম্পি গোল্ড মেডেল জিতেছিলেন, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিক্সড টিম উইনিং দ্য স্ট্যান্ডার্ড ইভেন্ট গোল্ড, এবং পুরুষ এবং মহিলাদের যে মিশ্রিত দল তাতেও সম্মিলিতভাবে তারা সোনা জিতেছিল। ইন 2010 সালে দ্য ইন্ডিয়ান মেন own a bronze in the standard team event, ভারতীয় পুরুষ দল
এখানে একটি ব্রোঞ্জ পদক জিতেছিল। ওয়াইল ডি হারিকা টুক দ্য ব্রোঞ্জ ইন দ্য উইমেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্ট, যেখানে ডি হারিকা নামক একজন মহিলা বিভাগের ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন। বিশ্বনাথন আনন্দ, আমরা নাম জানি অনেকেই, ভারতের সর্বশ্রেষ্ঠ দাবাড়ু, 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, যিনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন, অ্যান্ড ইন্ডিয়াস ফার্স্ট গ্র্যান্ড মাস্টার, এবং ভারতের প্রথম তিনি গ্র্যান্ড মাস্টার, অর্থাৎ দাবার সর্বশ্রেষ্ঠ যেটা খেতাব। এক্সপ্রেসড হিজ হ্যাপিনেস, তিনি তার আনন্দ এক্সপ্রেস অর্থাৎ প্রকাশ করেছেন, ওভার দ্য ইনক্লুশন অফ চেস, পুনরায় দাবাকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে, ইন 2022 সালে এশিয়ান গেমসে। দ্য অল ইন্ডিয়া চেস ফেডারেশন মানে সর্বভারতীয় যে দাবার সংস্থা, তার ভাইস প্রেসিডেন্ট ডি.ভি. সুন্দর তিনি বলেছেন, ইট ওয়াজ ভেরি গুড নিউজ, এটা খুব ভালো খবর, ফর দ্য গেম, এই খেলার জন্য, অ্যান্ড দ্য প্লেয়ার্স টু, এবং এই খেলোয়াড়দের জন্য, অ্যান্ড গেভ ইন্ডিয়া চান্স টু উইন মেডেলস, এতে ভারতের সুযোগ করে দেবে মেডেল জেতার। হি অলসো এক্সপেক্টেড, তিনি আরও আশা করেন, আ টিম ইভেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইভেন্টস টু বি পার্ট অফ দ্য গেমস, এই খেলাতে, এই গেমসে যেন ব্যক্তিগত এবং দলগত দুটো ইভেন্টই অংশগ্রহণ করা যায় দাবার ক্ষেত্রে। এখান থেকে এবার আমরা প্রশ্ন দেখে নেব কী কী আছে। দেখো, অ্যাক্টিভিটি 1-এ আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 নম্বর, দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন, কোথায় উপস্থাপিত হবে? হ্যাংজাও শহরে, অপশন ডি। Number 2, in the standard team event 2010, the Indian men own, 2010 সালে ভারতীয় যে পুরুষ তিনি জিতেছিলেন, এখানে দেখো পাবে 2010 সালে দ্য ইন্ডিয়ান মেন ওন ব্রঞ্জ, তিনি জিতেছিলেন একটি ব্রঞ্জ পদক। তাহলে এখানে আমরা অপশন এ পাবো, ব্রঞ্জ। 3 নম্বরে, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া চেস ফেডারেশন ইজ, ভাইস প্রেসিডেন্টের আমরা নাম পেয়েছিলাম কি? ডি.ভি. সুন্দর, অপশন এ। ওকে, এবার আমরা আনসিনের অ্যাক্টিভিটি 4 থেকে যে ট্রু ফলসগুলি আছে সেগুলি আলোচনা করব। কী বলা আছে দেখো, ট্রু আর ফলস কমপ্লিটভাবে লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এখানে নাম্বার 1 কী আছে? চেস হ্যাজ অলওয়েজ বিন আ পার্ট অফ দ্য এশিয়ান গেমস, এটা করবো ফলস। সাপোর্টিং করবো, চেস ওয়াজ আ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা অ্যান্ড 2010 ইন গুয়াংজাও। নাম্বার বিতে আছে, দ্য এশিয়ান গেমস অফ 2006 ওয়াজ হেল্ড ইন দোহা, এটা ট্রু আমরা জানি, তাহলে ওইটাই লিখবো। সাপোর্টিং স্টেটমেন্ট একই হবে, চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা। নাম্বার সি আছে কি? বিশ্বনাথন আনন্দ ওয়াজ নট হ্যাপি অ্যাট দ্য ইনক্লুশন অফ চেস ইন দ্য এশিয়ান গেমস, এটা ফলস হবে। সাপোর্টিং করব, বিশ্বনাথন আনন্দ 5 টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ইন্ডিয়াস ফার্স্ট গ্র্যান্ড মাস্টার, এক্সপ্রেসড হিজ হ্যাপিনেস ইন ইনক্লুডিং চেস, যে বাকিটা লিখে দেবে। ওকে, বা ডট ডট দিলেও হয়ে যাবে। যদি দেখো তোমরা জায়গা কম পড়ছে তাহলে ডট ডট দিলেও, ওই ফ্রেজ দিলেও অসুবিধা নেই। ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বর আছে, আই উইশ ইউ টু বি কোয়াইট, চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটা করবো আমরা কি? আই wish that you will be quiet. I wish that you will be quiet. ওকে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর দেখবো এবার। 2 নম্বর আছে, ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, দরজাটি খুলে লোকটি ভিতরে এলো, এটি করতে বলেছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই ওপেনিং একে আমরা ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করব। তাহলে সাবজেক্টটাকে আগে নিয়ে আসি, দ্য ম্যান ওপেনড
দ্য গেট, এবার যেহেতু কম্পাউন্ড তাই একটি কনজাংশন নিয়ে এলাম অ্যান্ড, এবার দ্বিতীয়টা লিখব কেম ইন, দ্য ম্যান ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন। ওকে, এবার আমরা 3 নম্বর দেখব। আই নো হু সেড ইট, দেখো এটা কমপ্লেক্সে দেওয়া আছে, তাই করতে হবে কি চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স। এই হু যে রিলেটিভ প্রোনাউনটা আছে সেটাকে আমাদেরকে তুলে দিতে হবে সিম্পল সেন্টেন্স আনতে হলে। তাহলে আমরা এখানে করব আই নো দ্য স্পিকার অফ ইট, I know the speaker, SPEAKER, speaker of it. এটা গেল সিম্পল সেন্টেন্স। ওকে, ভেরি সরি, তিনি খুবই দুঃখিত হয়েছিলেন, অ্যান্ড লেফট দ্য প্লেস, এবং সেই স্থানটি ছেড়ে চলে গেলেন। এটা কি করতে হবে? এটা করতে হবে সিম্পল সেন্টেন্স। তাহলে এখানে যেহেতু দুটি ফাইনাইট ভার্ব আছে, আমাকে একটি ফাইনাইট ভার্বে পরিণত করলে সেটা সিম্পল পেয়ে যাবো। কী করলাম? ওয়াজটাকে আমরা বিইং করে নিলাম প্রেজেন্ট পার্টিসিপেলে। তাহলে বিইং ভেরি সরি, খুবই দুঃখিত হওয়ায়, হি লেফট দ্য প্লেস, তিনি স্থানটি ত্যাগ করলেন। তাহলে একটি ফাইনাইট ভার্ব পেলাম। আমরা জানি একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব মানে সেটি সিম্পল সেন্টেন্স, অর্থাৎ এটি পেলাম একটি সিম্পল সেন্টেন্স। নেক্সট কোয়েশ্চেন 3 নাম্বার দেখো, বলা আছে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, অর ইউ মে ফেল, তাহা না হলে তুমি হয়তো ব্যর্থ হয়ে যাবে বা সফল হবে না। এটাকে কি করতে বলেছে? কমপ্লেক্স, জটিল বাক্য। তাহলে জটিল বাক্য আমরা সাধারণত সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে করে থাকি। এখানে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করেছি। দেখো শর্ত বোঝাচ্ছে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইফ যদি, শর্ত বোঝাচ্ছে, ইউ মে ফেল, তাহলে তুমি ব্যর্থ হতে পারো। ঠিক আছে, তাহলে এটি গেল কমপ্লেক্স সেন্টেন্স। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, ইউ মে ফেল, তুমি ব্যর্থ হতে পারো। এবার আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারির অ্যাক্টিভিটি 6টা দেখে নেব। কী বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের সিলেবাসে রয়েছে। প্রথমে নাম্বার এ দেখো, হি ইজ গোয়িং টু, টুটা দেওয়া আছে ভুল করে, প্রিন্টিং মিস্টেক, তবুও আমরা শূন্যস্থানে টুটা লিখব, টু স্কুল। ওকে, তারপরে দেখো নাম্বার বি, দ্য শপকিপার ডিলস ইন, করবো ডিলস ইন মানে ব্যবসা করা, ডিলস ইন সুগার। নাম্বার সি, বিসাইডস হ্যাভিং আ পেন হি হ্যাজ আ পেন্সিল, বিসাইডস মানে তার একটি পেন ছাড়াও একটি পেন্সিল আছে। আর নাম্বার ডি হচ্ছে, সি ইজ ফ্রি ফ্রম ফিয়ার, তার কোনো ভয় নেই, ভয় থেকে সে মুক্ত। ওকে, রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, গাছ লাগানোর, বৃক্ষরোপণের উপকারিতা সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এই পয়েন্টগুলো ব্যবহার করতে পারি। ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, ব্রিংস রেন অর্থাৎ গাছ লাগালে বৃষ্টিপাত হয়, প্রিভেন্ট সয়েল ইরোশন, গাছ লাগালে ভূমিক্ষয় রোধ হয়, ডিক্রিজেস এয়ার পলিউশন, বায়ু দূষণ কমে যায়, অ্যাডস টু বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি পায়, কনক্লিউশন, উপসংহার। চলো এখানে দেখো একটি ট্রি প্ল্যান্টেশনের ইম্পর্টেন্স হিসেবে প্যারাগ্রাফ লেখা আছে, আমরা পড়ে নিই। ট্রিজ আর অ্যান এসেন্সিয়াল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, ফুল স্টপ। ট্রিজ, গাছ হলো আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেয়ার ক্যান বি নো ডাউট, কোনো সন্দেহ নেই, অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ ট্রিজ, গাছের উপকারিতা সম্পর্কে কোনো সন্দেহই নেই আমাদের। উই নিড অক্সিজেন ফর লিভিং, আমাদের বাঁচার জন্য অক্সিজেন দরকার। অ্যান্ড ট্রিজ টু প্রোভাইড আস উইথ অক্সিজেন, এবং গাছ আমাদের এই অক্সিজেন প্রদান করে। ট্রিজ কজ রেইনফল, গাছ বৃষ্টিপাত ঘটায়। অ্যান্ড দাস, এবং এইভাবে
প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ডেজার্ট, মরুভূমির বিস্তার আটকে দেয়, অর্থাৎ বৃষ্টিপাত ঘটায় যে সমস্ত অঞ্চল মরুপ্রায় অঞ্চল সেই সমস্ত অঞ্চলকে বাঁচিয়ে দেয়। ট্রিজ সেভ আওয়ার ল্যান্ড ফ্রম ইরোশন, আমাদের ভূমিক্ষয় রোধ করে। অ্যান্ড মেনটেন দ্য ফার্টিলিটি অফ দ্য সয়েল, এবং আমাদের মাটির উর্বরতাকে বজায় রাখে। ট্রিজ গিভ আস শেড, গাছ আমাদের ছায়া দেয়। ট্রিজ গিভ আস ফুড, গাছ আমাদের খাবার দেয়। উই গেট ক্রপস, আমরা শস্য পাই। অ্যান্ড ডিফারেন্ট ডেলিশিয়াস অ্যান্ড জুসি ফ্রুটস, বিভিন্ন সুস্বাদু এবং রসালো ফল পাই। ফ্রম ট্রিজ, গাছ থেকে। ট্রিজ গিভ শেল্টার টু মেনি অ্যানিমালস, ইনসেক্টস অ্যান্ড বার্ডস, বিভিন্ন পশু পাখি কীটপতঙ্গদের গাছ আশ্রয় দেয়। ইন দিস ওয়ে, এইভাবে ট্রিজ হেল্প মেনটেন, গাছ সাহায্য করে বজায় রাখতে ইকোলজিক্যাল ব্যালেন্স, প্রাকৃতিক ভারসাম্য। উই অলসো গেট মেনি প্রোডাক্টস, আমরা আরও বিভিন্ন পদার্থ বা বস্তু পাই। লাইক, যেমন উড, কাঠ পাই। লিভস, পাতা পাই। রাবার, রেজিন, ফ্রেগরেন্স, হানি এটসেট্রা। মধু পাই, বিভিন্ন সুগন্ধি পাই। রেজিন, আঠা পাই। রাবার পাই, এগুলো আমরা গাছ থেকে পাই, এটসেট্রা ইত্যাদি। ফ্রম ট্রিজ, গাছ থেকে। পেপার ইজ মেড ফ্রম উড অ্যান্ড ব্যাম্বু, কাগজ তৈরি হয় কাঠ এবং ব্যাম্বু, বাঁশ থেকে। পরের পাতায় দেখি। Tree plantation additionally urges vegetation to develop, বৃক্ষরোপণ অতিরিক্তভাবে আরও জোর দেয় ভেজিটেশন টু ডেভেলপ, অর্থাৎ ফসল যাতে আরও উন্নতি লাভ করে বা বেশি ফলে। বার্ডস মেক দেয়ার হোমস ইন দ্য ট্রিজ, পাখিরা গাছে তাদের বাসা বানায়। সাবসিকুয়েন্টলি অ্যাডিং টু দ্য বিউটি অফ নেচার, একইভাবে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি পায়। বার্ডস অ্যাডিশনালি স্ক্যাটার সিডস, পাখিরা বিভিন্ন ফলের বীজ স্ক্যাটার ছড়িয়ে দেয়। অ্যান্ড পলেন অন দ্য গ্রাউন্ড, যেগুলো মাটিতে পড়ে, রেজাল্টিং ইন দ্য ডেভেলপমেন্ট অফ ডিফারেন্ট প্ল্যান্টস, বিভিন্ন ধরনের গাছ সেখান থেকে জন্মায় সেই বীজগুলো থেকে। সো তাই ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণ, এক্সপ্যান্ডস দ্য বায়োডাইভার্সিটি অফ আ স্পেসিফিক রিজিয়ন, বৃক্ষরোপণের ফলে একটি নির্দিষ্ট অঞ্চলে বায়োডাইভার্সিটি অর্থাৎ জীব বৈচিত্র্য দেখা যায়। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ট্রি প্ল্যান্টেশনের ইউজফুলনেস বা ইম্পর্টেন্সের প্যারাগ্রাফ। তো দেখো বন্ধুরা, আমরা এখানে আমাদের হেডমাস্টার বা হেড টিচার বা হেডমিস্ট্রেসকে উদ্দেশ্য করে একটি অফিসিয়াল চিঠি লিখছি। চিঠির অনেকগুলো ফরম্যাট রয়েছে, তার মধ্যে এটি অফিসিয়াল বা ফর্মাল লেটার। অফিসিয়াল বা ফর্মাল লেটারের ক্ষেত্রে একটু সংক্ষেপে বলে রাখি, প্রথমে যাকে পাঠাবো রিসিভার্স, তার অ্যাড্রেস লিখতে হবে। দেখো এখানে টু দিয়ে তার পরের লাইন থেকে লিখতে শুরু করছি। দ্য হেড টিচার, তোমরা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস লিখতে পারো। তার নিচে নিজের স্কুলের নাম, তার নিচে স্কুলের ঠিকানা, পিনকোড এটা দিতে পারো। উপরের ডান দিকে যেদিন চিঠিটা লিখবে সেদিনকার ডেট দিয়ে দিতে পারো। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফর্মাল লেটারে প্রথমেই ঠিকানার পরে একটি সাবজেক্ট লিখতে হয়। এখানে আমাদের সাবজেক্ট কি? অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট। এটা হয়ে গেল। তারপর আমরা অ্যাড্রেসিং করছি কাকে? রেসপেক্টেড স্যার বা রেসপেক্টেড ম্যাডাম, যার স্কুলে হেডমিস্ট্রেস থাকবে ম্যাডাম লিখবে, বা প্রধান শিক্ষক মহাশয় থাকলে স্যার লিখবে। আমরা যতটা সম্ভব এখানে ছোট করে লেখার চেষ্টা করেছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমাদের লিখতেও সুবিধা হয় এবং তোমাদের মনে রাখতেও সুবিধা হয়। অনেক সময় কাজে লাগতে পারে এই চিঠিটা। ঠিক আছে, তোমরা লিখে নেবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে কি বলা আছে দেখো, উইথ ডিউ রেসপেক্ট
I would like to state that my father has been transferred to Bokaro. সসম্মানে আপনাকে এটা জানাতে বাধ্য হচ্ছি বা আপনাকে জানাচ্ছি যে আমার বাবা তার কাজের সূত্রে কোথায় ট্রান্সফার হয়ে আছেন? বোকারোতে। তোমরা অন্য কোনো ডিস্ট্রিক্টের নাম দিতে পারো। হি হ্যাজ টু জয়েন দেয়ার ফর হিজ জব উইদিন 10 days। তাকে 10 দিনের মধ্যেই, মানে আমার বাবাকে 10 দিনের মধ্যেই তার চাকরিতে বোকারোতে গিয়ে জয়েন করতে হবেই, হ্যাজ টু হবেই। উই আর গোয়িং টু শিফট দ্য কামিং সানডে। আগামী রবিবার আমরা এখান থেকে শিফট করবো, অর্থাৎ স্থানান্তরিত হয়ে বোকারোতে চলে যাচ্ছি। দ্যাট ইজ, যেটা 5th of this month, এই মাসের 15 তারিখ। দেয়ারফর, এই জন্য আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু কাইন্ডলি ইস্যু মাই স্কুল ট্রান্সফার সার্টিফিকেট। দয়া করে আমার স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট আপনি ইস্যু করুন, আমার নামে সেটি মোতায়েন করুন। সো দ্যাট, যাতে আই উড বি এবল টু জয়েন আ নিউ স্কুল দেয়ার। বোকারোতে গিয়ে আমি একটি নতুন স্কুলে যোগদান করতে পারি। ওকে, এই চিঠিটি তোমরা ভালো করে দেখে নেবে। তাহলে প্রথমে হচ্ছে যাকে পাঠাবো, বাঁ দিকে তার ঠিকানা, অর্থাৎ হেড টিচারকে পাঠাচ্ছি, রিসিভার্স অ্যাড্রেস যেহেতু অফিসিয়াল লেটার, ডান দিকে ডেট, মাঝখানে থাকছে সাবজেক্ট, তারপরে শুরু হচ্ছে অ্যাড্রেস, রেসপেক্টেড স্যার বা রেসপেক্টেড ম্যাডাম। তারপর তোমরা চিঠিটা ধীরে সুস্থে লিখে নেবে। চিঠিটা শেষ হওয়ার পর আমরা কনক্লুশনে কি বলবো? I have cleared my all pending dues and returned all the library books. এটা একটু এক্সট্রা যোগ করা হয়েছে, হয়তো বেসরকারি স্কুলে পড়ে, তাহলে যত মাইনে বা বেতন ছিল সেগুলো হয়তো পেন্ডিং আর নেই, সেগুলো ক্লিয়ার করে দিয়েছি আমি। অ্যান্ড রিটার্নড অল দ্য লাইব্রেরি বুকস, এবং লাইব্রেরির যে বইগুলো সেগুলো আমি ফেরত দিয়ে দিয়েছি। অতএব আপনি আমার যে ট্রান্সফার সার্টিফিকেট সেটি দয়া করে ইস্যু করুন। তারপরে লিখব ইয়োর সিনসিয়ারলি, আপনার সিনসিয়ারলি মানে অনুগত, নিজের নাম লিখে দেবে। এখানে যেমন একটা নাম লেখা আছে রাঘব চৌধুরী। এবার অনেক সময় অফিসিয়াল লেটারের এই নিচের জিনিসটি অনেক সময় এখানেও লিখতে পারো তোমরা, সেক্ষেত্রে কোনো ভুল হবে না, দুটো নিয়মই ঠিক, ঠিক আছে? অনেক সময় দেখবে ইয়োর সিনসিয়ারলি, ইয়োর থ্যাঙ্কফুলি, ইয়োর ওবিডিয়েন্টলি, অনেক রকমভাবে স্যালুটেশন দেওয়া হয়। তোমরাও নিজেদের মতন করে সেটা লিখতে পারো। নিজের নাম লিখবে, ক্লাস লিখবে, রোল নাম্বার লিখবে, তারপরে তোমার ঠিকানাটিও বাবার নামও লিখতে পারো এখানটায়। ওকে, মূল চিঠিটি এইভাবেই তোমরা লিখবে, ছোটোর মধ্যে তোমাদের সুবিধার্থে লিখে দেওয়া হলো। ওকে, চলো, গুড বাই।